প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদ আলম জনি। আজ রসায়ন তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের খুবই গুরুত্বপূর্ণ একটি লেকচার। আজকের লেকচারে আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় কিভাবে মৌলিক পদার্থসমূহের মধ্যে বিভিন্ন অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে তা নিয়ে আলোচনা করব। গত লেকচারে আমরা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার ব্যাপারে ডিটেল আলোচনা করেছিলাম। তো আরও দুটি কোয়ান্টাম সংখ্যা আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা। তবে আমাদের ওই দুটির ব্যাপারে বইও তেমন কিছু দেওয়া নেই আর বেশি একটু নিয়ে প্রশ্ন আসে না। তবে প্রধান এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তাহলে তা নিয়ে কথা বলা যাক। যে আসলে আমরা একটা সিরিয়াল পড়েছিলাম যে ইলেকট্রন বিন্যাসের সময় এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস। এই সিরিয়ালটা আসলে আসলো কোত্থেকে? পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, তারপর এফডিপিএস, এফডিপিএস যেভাবে ছিল এফডিপিএস, এফডিপিএস। ইলেকট্রন বিন্যাস করার পূর্বে আমরা এই সিরিয়ালটি পড়েছিলাম এবং আমি বলেছিলাম যে এটা মুখস্থ করতে হবে। তো যাই হোক, এখন এখানে কিছু কিছু কথা বলেছিলাম এবং তখন বলেছিলাম যে এটা অনেকটা মুখস্থ বিদ্যার মতো, প্রথমে মুখস্থ করতে হবে। আজকে আমি এর কারণটা ব্যাখ্যা করব যে কেন আমাদেরকে এস অরবিটালের হিসাব 1 থেকে শুরু করতে হয়। যেমন এটা যদি আমি হিসাব শুরু করি, এস এর হিসাব শুরু করতে হবে 1 থেকে, 1s, তারপর 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s। কিন্তু যখন পি থেকে হিসাব শুরু করব, তো পি এর হিসাব শুরু করতে হবে 2 থেকে, 2p, 3p, 4p, 5p, 6p। ডি এর হিসাব যখনই শুরু হবে তখন হিসাব শুরু হবে 3 থেকে, 3d, 4d, 5d, 6d এবং এখানে একটি পি আছে 7p। আর এখানে এফ এর হিসাব যখনই শুরু হবে তখন 4 থেকে শুরু হবে, 4f, 5f। তাহলে যা এই সিরিয়ালটা অনেকটা বেশি কষ্ট না অবশ্য বোঝা, দুই একবার প্র্যাকটিস করলে হয়। যে যদি মনে রাখা যায় এস এর হিসাব শুরু হচ্ছে 1 থেকে, পি এর হিসাব শুরু হচ্ছে 2 থেকে, ডি এর 3 থেকে এবং এফ এর 4 থেকে, তাহলে কিন্তু ইজিলি মনে রাখা যায়। তবে এটার কারণটা কি? কেন 1s থেকে শুরু হচ্ছে, কেন 2s থেকে শুরু হচ্ছে, 2p থেকে শুরু হচ্ছে, কেন 3d থেকে শুরু হচ্ছে, আমরা কেন 1p বা 2p লিখতে পারি না? তো এই ধরনের কিছু ছোটোখাটো প্রশ্ন আছে এবং ইলেকট্রন বিন্যাসের জন্য এটি খুবই জরুরি। তাহলে আমি ডাইরেক্ট প্রশ্নের মধ্যে যাই যে আসলে আমরা 1s লিখতে পাচ্ছি কিন্তু 1p লিখতে পাচ্ছি না কেন, 1d লিখতে পাচ্ছি না কেন, 1f লিখতে পাচ্ছি না কেন? যদি এমন কোনো প্রশ্ন আসে যে মনে করো দেওয়া আছে 3f অরবিটালের অস্তিত্ব সম্ভব কিনা, সম্ভব কিনা, এই ধরনের যদি কোনো প্রশ্ন চলে আসে যে 3f অরবিটালের অস্তিত্ব সম্ভব কিনা বা 3f অরবিটাল পাওয়া যায় কিনা, 2 নম্বরের প্রশ্ন আকারে আসতে পারে, তাহলে আমরা কিভাবে এটার অ্যান্সার করবো? তো 3f অরবিটালের ক্ষেত্রে এখানে যখনই 3f দেওয়া থাকবে, যে সংখ্যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। একমাত্র প্রধান কোয়ান্টাম সংখ্যাই তুমি সংখ্যাকারে দেখতে পাবো, অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো আমাদেরকে বের করতে হয় হিসাব করে। তাহলে আমি যদি শুরু করি যে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, প্রধান কোয়ান্টাম সংখ্যা n equal to 3। এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n equal to 3। আর যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করতে হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা n equal to কত আসবে? আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হয় প্রধান কোয়ান্টাম সংখ্যার তুলনায় 1 কম, কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা সংখ্যক, তাহলে এটা হবে 0, 1, 2। তার মানে উপরে 3 দেখলে তুমি নিচেও 3টা সংখ্যা লিখেছো কিন্তু দেখা যাচ্ছে তার তুলনায় 1 কম, তাহলে 0, 1, 2। এখন n এর মান 0 হলে আমরা জানি s অরবিটালের অস্তিত্ব সম্ভব, l এর মান 1 হলে আমরা জানি p অরবিটালের অস্তিত্ব সম্ভব এবং l এর মান 2 হলে d অরবিটালের অস্তিত্ব সম্ভব। কিন্তু আমাদেরকে তো এখানে 3f এর কথা বলা হচ্ছে, যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যখন 0 হয় তখন s 1 হলে p এবং 2 হলে d, কিন্তু এখানে তো f এর অস্তিত্বই নাই। যেহেতু এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে f এর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, কারণ f এর অরবিটালের অস্তিত্ব পাওয়ার জন্য আমাদের এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 3 হতে হয়। আবার বলছি যে f অরবিটালের অস্তিত্ব পাওয়ার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 3 পর্যন্ত আসতে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমি তো 3 পাইনি, এখানে আমি সর্বোচ্চ 2 পর্যন্ত পাচ্ছি। তাহলে আরেকবার বলি যে 3f অরবিটালের অস্তিত্ব সম্ভব কিনা যদি এই ধরনের প্রশ্ন আসে, তাহলে এটাকে আমরা অ্যান্সার করবো কিভাবে? প্রথমে আমরা এখানে সামনেতে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং তার উপর ডিপেন্ড করে যে কয়টা সহকারী কোয়ান্টাম সংখ্যা বের হয় তা বের করব। এটার তুলনায় 1 কম হবে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান,
তো 0 1 2, তাহলে আমরা বলবো যে এখানে 0 হওয়ার কারণে এস অরবিটাল এবং 1 হওয়ার কারণে পি অরবিটাল এবং 2 হওয়ার কারণে ডি অরবিটালের অস্তিত্ব সম্ভব। এফ অরবিটালের জন্য এল এর মান বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 3 হওয়া প্রয়োজন ছিল, যা এখানে অনুপস্থিত, তাই এখানে 3f অরবিটালের অস্তিত্ব সম্ভব না। এভাবে আমাদেরকে অ্যান্সারটা শেষ করতে হবে। এভাবে যদি আরো কোনো প্রশ্ন আসে, যেমন যদি প্রশ্ন করে যে 5p অরবিটালের অস্তিত্ব সম্ভব কিনা, এই ধরনের একটা প্রশ্ন করলো যে 5p অরবিটালের অস্তিত্ব সম্ভব কিনা। 5p কিন্তু অরবিটালের অস্তিত্ব সম্ভব, আমরা যদি এস পিএস আবার নর্মালি হিসাব করি তাও কিন্তু বের করতে পারবো, কিন্তু লেখার সময় তো সেভাবে লেখা যাবে না। তাহলে যদি প্রশ্ন করে যে 5p অরবিটালের অস্তিত্ব সম্ভব কিনা, তাহলে আমরা এখান থেকে আবার বের করবো যে এখান থেকে দেখা যাচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 5। তো যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 5 হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 1 2 3 4, মানে 5 এর তুলনায় 1 কম। 5 এর তুলনায় 1 কম পাওয়া যাচ্ছে, কিন্তু 5টা সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রশ্ন করছে যে 5p অরবিটালের অস্তিত্ব সম্ভব কিনা। তা আমরা দেখতে পাচ্ছি এল এর মান 1 হলেই পি অরবিটালের অস্তিত্ব পাওয়া যায়। আবারও বলছি, এল এর মান 1 হলেই, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1 হলেই পি অরবিটালের অস্তিত্ব পাওয়া যায়। এল এর মান 1 হলেই পি অরবিটালের অস্তিত্ব পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে এল এর মান 1 উপস্থিত, তো যেহেতু এখানে এল এর মান 1 উপস্থিত, তাই 5p অরবিটালের এখানে উপস্থিতি সম্ভব। আরেকবার উত্তরটা সম্পূর্ণভাবে আসি, যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 5, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এভাবে বের করতে হবে এবং দেখতে হবে যে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত অরবিটালটি আছে কিনা। তো এল এর মান 0 হলে আমরা এস অরবিটাল পাই, এল এর মান 1 হলে আমরা পি অরবিটাল পাই। যেহেতু এখানে এল এর মান 1 পর্যন্ত পাওয়া যাচ্ছে, তাই 5p অরবিটালের অস্তিত্ব সম্ভব। এভাবেই আমরা নির্ণয় করব যে কোন অরবিটালের অস্তিত্ব সম্ভব এবং কোন অরবিটালের অস্তিত্ব সম্ভব না। ঠিক আছে, এরপরের টপিকটা হচ্ছে যে বিভিন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন তারা কিভাবে প্রবেশ করে। যে আমরা যে একটা ইলেকট্রন বিন্যাস করলাম পিএস ডিপিএস, এই ইলেকট্রন বিন্যাসটা আসলে ভিত্তি কি? এই ইলেকট্রন বিন্যাসের ভিত্তি হচ্ছে একটা নীতি, এই নীতির নাম হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি, কিন্তু এই আউফবাউ ওয়ার্ডটি, এই শব্দটি আমাদের বইয়ে উল্লেখ করা নেই। আউফবাউ একটি জার্মান ওয়ার্ড, এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ বা নিচ থেকে উপরের দিকে ওঠা। তো যেহেতু এখানে নাই, আমরা এই ওয়ার্ডটা উচ্চারণ করবো না। তোমরা পরীক্ষার খাতাতে কখনো এটা লেখার চেষ্টা করবে না। তো বিভিন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন তারা n+l এর নীতি, তোমরা এটা ইউজ করতে পারো, বইয়ের মধ্যে এই কথাটা বলা আছে। তো বিভিন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন তারা n+l এর নীতি অনুসরণ করে। n কি? n ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা, l কি? l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে বিভিন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন তারা n+l এর মান অনুসরণ করে প্রবেশ করে। যেখানে n+l এর মান বেশি হয় ইলেকট্রন সেখানে পরে প্রবেশ করে, এখানে যে n+l এর মান কম হয় সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। আসলে ব্যাপারটা কি এখানে, যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে তা ডিপেন্ড করে শক্তির উপরে। যার শক্তি কম ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করে, আর যার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এটা অনেকটা রিক্সা ভাড়ার মতো। মনে করো তুমি কোনো রিক্সা উঠছো, তো তুমি অবশ্যই ভাড়া ঠিক করে উঠবা। তাহলে তুমি কোন রিক্সা আগে উঠবা? কোনো রিক্সা 25 টাকা যাচ্ছে, অন্য একটি রিক্সা 20 টাকা যাচ্ছে, তাহলে তুমি কি করবা? তাহলে অবশ্যই যে রিক্সাটা ভাড়া কম যায় তুমি সেখানে উঠবা। ইলেকট্রনের ক্ষেত্রে অনেকটা সেই ধরনের, যে ইলেকট্রন যখন যে কোনো একটি অরবিটালে প্রবেশ করবে তখন তা কোন অরবিটালে আগে প্রবেশ করবে, তখন দেখবে ইলেকট্রন যে কোন অরবিটালের শক্তি কম। যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যার শক্তি বেশি সেখানে পরে প্রবেশ করবে। তো এই ধরনের কম্পারিজন ভিত্তিক কিছু প্রশ্ন আসতে পারে। তা আমি যদি এখন কম্পেয়ার করি যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যেমন মনে করো যদি প্রশ্ন করা হয় 3D ও 4s অরবিটালের মধ্যে, 3D ও 4s অরবিটালের মধ্যে ইলেকট্রন কোন অরবিটালে আগে প্রবেশ করে। যদি এমন কোনো প্রশ্ন দেওয়া থাকে যে 3D এবং 4s অরবিটালের মধ্যে ইলেকট্রন কোন অরবিটালে আগে প্রবেশ করে ব্যাখ্যা করো, খ নম্বরের প্রশ্ন আকারে আসতে পারে, ইভেন ঘ নম্বরের প্রশ্ন আকারে আসতে পারে। তাহলে এটার মূল ব্যাখ্যাটা হচ্ছে এটা, যে বিভিন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন তারা এমনভাবে প্রবেশ করে যাতে নিম্ন শক্তি সম্পন্ন বা কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। এখন কথা হচ্ছে যে কোন অরবিটালের শক্তি কম বা কোন অরবিটালের শক্তি বেশি তা নির্ধারণ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সমষ্টি দ্বারা। যে অরবিটালের জন্য এই n+l এর মান বেশি হবে,
সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আবার যে অরবিটালের জন্য n প্লাস এর মান কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আবার বলছি, n প্লাস এর মান বেশি হলে ওখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে এবং n প্লাস এর মান কম হলে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমাদেরকে কম্পেয়ার করতে বলা হচ্ছে 3D এবং 4s এর মধ্যে। তাহলে ঠিক আছে, শুরু করি। তাহলে 3D এর জন্য কি হবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা 3D এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 3 দেখা যাচ্ছে, কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা একমাত্র অরবিটালের সামনে থাকে, অন্যগুলো ফাইন্ড আউট করতে হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়াল টু কত? এখন 3 এর সাথে d যুক্ত আছে, এখানে কিন্তু বিয়োগ করে দেখাতে হবে না, 0 1 2 3 ওগুলো দেখাতে হবে না। এখানে d অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা বলতে হবে। আমরা জানি d অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, আগে আমরা বের করেছি। তাহলে এখানে n প্লাস l এর নিয়ম অনুযায়ী আমি যদি n প্লাস l এর মান বের করি তাহলে মোট মান পাচ্ছি 5। এটা কিন্তু কোনো একক নাই, জাস্ট এটা একটা নাম্বার। তাহলে 3D অরবিটালের জন্য আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান পাচ্ছি 3, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাচ্ছি 2। তাহলে n প্লাস l এর মান 5। এখন যদি আমি একই জিনিস 4s অরবিটালের জন্য বের করি, 4s অরবিটালের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 4। এই সামনে থেকে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে এখানে n এর মান 4। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়াল টু কত? তো এখানে সরাসরি s অরবিটালের জন্য l এর যে মানটা পাওয়া যায় সেই মানটা বলতে হবে। তাহলে এখানে মানটা হচ্ছে 0। আমরা জানি l এর মান 0 হলে s অরবিটাল পাওয়া যায়। তাহলে এখানে যদি আমরা n প্লাস l এর মানটা বের করি, n প্লাস l এর মান পাওয়া যাচ্ছে 4। তাহলে ভালোভাবে খেয়াল করে দেখো যে 4s অরবিটালের জন্য আমরা মান পাচ্ছি 4 এবং 3D অরবিটালের জন্য আমরা মান পাচ্ছি 5। এই দূর থেকে আমরা বলতে পারি যে অরবিটালের মধ্যে n প্লাস l এর মান কম, n প্লাস l এর মান কম মানে শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তাহলে 4s অরবিটালে যেহেতু শক্তি কম পাওয়া যাচ্ছে এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এবং 3D অরবিটালে এখন তুমি দেখতে পাচ্ছ যে 3D এটা তৃতীয় শক্তি স্তর, 4s এটা চতুর্থ শক্তি স্তর। তোমার মনে হতে পারে যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করার কথা, কিন্তু ইলেকট্রন শুধুমাত্র শক্তি স্তরে না, উপশক্তি স্তরে অবস্থান করে। তাহলে উপশক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন প্রথমে শক্তি নির্বাচন করবে, যার শক্তি কম হবে, n প্লাস l এর মান যেখানে কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর যার ক্ষেত্রে n প্লাস l এর মান বেশি হবে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাই 3D এবং 4s এর মধ্যে ইলেকট্রন 4s অরবিটালে আগে প্রবেশ করবে, 4s আগে প্রবেশ করবে, তারপরে 3D তে প্রবেশ করবে। এমন প্রশ্ন তোমরা পাবা। এই ধরনের একটা সিমিলার কোশ্চেন আছে, যদি পরস্পর শক্তি সমান হয় তখন কি করবা? যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা মিলে যায় তখন আসলে কি করার আছে? যেমন মনে করো যে যদি প্রশ্ন করে যে 3p আর 4s এই দুটোর মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, আমি সরাসরি এখানে হিসাব করি। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে p অরবিটালের জন্য পাওয়া যায় 1, তাহলে যোগ করলে শক্তি পাওয়া যাচ্ছে 4। আবার এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n ইকুয়াল টু 4, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এর মান 0, s অরবিটালের জন্য মান পাওয়া যায় 0। তাহলে উভয় ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে শক্তির পরিমাণটা একই। এই শক্তির কিন্তু কোনো একক নয়, জাস্ট এটা কম্প্যারিজন করা হয়, 4 ছোট 5 বড় এভাবে। তাহলে 3p এবং 4s উভয় অরবিটালের শক্তি সমান, তাহলে ইলেকট্রন কোনটাতে আগে প্রবেশ করবে? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট বা যার আকার ছোট ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তাহলে 3p এর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট, শক্তি সমান হলে যার আকার ছোট বা যার কোয়ান্টাম সংখ্যার মান ছোট, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাই 3p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং 4s ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে এভাবেই আমাদের কম্পেয়ার করতে হবে যে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করে এবং কোথায় ইলেকট্রন পরে প্রবেশ করে। ঠিক আছে? তো বইয়ের মধ্যে এমন সিমিলার কোশ্চেন আছে, তোমরা প্র্যাকটিস করে সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।